আজকের এই ভিডিওতে আমরা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানবো। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন। এছাড়াও আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিও থেকে এমন কিছু ইনফরমেশন আপনি পাবেন, যাতে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক বেশি কাজে দিবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত, এবং গুপ্তদের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। আমরা জানি মৌর্য সাম্রাজ্যের রাজধানীও কিন্তু ছিল পাটালিপুত্র। এবং গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্তদের ধর্ম ছিল হচ্ছে হিন্দু ধর্ম, এবং এছাড়াও তারা বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা কিন্তু করেছেন। তো শ্রীগুপ্তর পর গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী শাসক প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে ক্ষমতায় আসেন ৩২০ সালে, এবং ৩৪০ সাল পর্যন্ত তিনি হচ্ছে এখানে ক্ষমতায় ছিলেন। তো শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। কারণ হচ্ছে তিনি সাম্রাজ্যকে একটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে যান, যাতে পরবর্তী যে শাসকগুলো ছিল তারা এই সাম্রাজ্যকে আরো বেশি বিস্তার লাভ করতে পারে। এবং প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন, এবং তিনি মুদ্রার প্রচলন করেন। তো এ থেকে বোঝা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত তিনি একজন স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন। এবং প্রথম চন্দ্রগুপ্তর পর গুপ্তদের ক্ষমতায় আসেন সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বা বিজেতা। তিনি হচ্ছে গুপ্ত সাম্রাজ্যকে মানে বিজয়ের মাধ্যমে আরো বেশি হচ্ছে বিস্তার লাভ করে। তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়, এবং এই নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। আর এই নেপোলিয়ান কথাটা বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তো এই যে সমুদ্রগুপ্তের বিজয়ের ইতিহাস, এটা হচ্ছে আমরা জানতে পারি তার সভাকবি হরিণেশ রচিত এলাহাবাদ স্তম্ভলিপি বা প্রয়াগ প্রশস্তি থেকে। তার যে বিজয়ের কৃতিত্ব আমরা এলাহাবাদ স্তম্ভলিপি বা প্রয়াগ প্রশস্তি থেকে আমরা জানতে পারি। তো সমুদ্রগুপ্তর পর গুপ্তদের শাসন ক্ষমতায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ৩৮০ থেকে ৪১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি হচ্ছে রাজত্ব করেন, এবং গুপ্তদের অন্যতম শক্তিশালী রাজা ছিলেন হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল হচ্ছে বিক্রমাদিত্য। তো এটা হচ্ছে আপনারা মনে রাখবেন, কারণ এটা হচ্ছে অনেক চাকরি পরীক্ষা আসে যে বিক্রমাদিত্য কার উপাধি ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তৃত হয়। এই তৃতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত সাম্রাজ্য উত্তর ভারত থেকে পশ্চিম ভারত, এছাড়াও বৈবাহিক সূত্রে দক্ষিণ ভারতেও কিন্তু বিস্তৃতি হয়েছিল। এবং এছাড়াও বর্তমান যে বাংলাদেশ বা উত্তরবঙ্গ অঞ্চল, এই অঞ্চলেও কিন্তু গুপ্তদের হচ্ছে শাসন ছিল। এটা হচ্ছে কিভাবে প্রমাণ পাই হচ্ছে দামোদর তাম্র শাসনের মাধ্যমে। দামোদর তাম্র শাসনের মাধ্যমে। এই দামোদরটা বর্তমান হচ্ছে নীলফামারীর একটা ঐতিহাসিক অঞ্চল। তো এই দামোদর তাম্র শাসন, এখানে হচ্ছে পুণ্ড্রবর্ধন ভুক্তি, পুণ্ড্রবর্ধন ভুক্তির বিষয় হচ্ছে লেখা হয়েছে। আমরা জানি হচ্ছে এই উত্তরবঙ্গ তৎকালীন মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের আমলে পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল, এবং গুপ্তদের আমলে এই যে উত্তরবঙ্গ পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে হচ্ছে পরিচিত ছিল। এছাড়াও এই উত্তরবঙ্গে গুপ্তদের অনেক তাম্রশাসন এবং মুদ্রা পাওয়া গেছে। এ থেকে প্রমাণিত হয় যে উত্তরবঙ্গ গুপ্তদের শাসনামলের অধীনে ছিল। তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে চীনা পর্যটক ফা হিয়েন ৩৯৯ সালে হচ্ছে এই ভারতবর্ষে আসেন, এবং তার আগমনের মূল কারণ ছিল বৌদ্ধ ধর্মের যে পবিত্র স্থানগুলো সেগুলো হচ্ছে পরিদর্শন, এবং বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোকে হচ্ছে কি সংগ্রহ করা। তো ফা হিয়েন এই জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ ফা হিয়েনের বিবরণে আমরা এই যে গুপ্ত শাসন আমলের যে সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিশেষ করে সমাজ এবং ধর্ম সম্পর্ক কিন্তু আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য পাই। তো
তো এজন্য ফাহিয়ানের বিবরণ এই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনামলে এমন কিছু প্রতিভাবান ব্যক্তির আগমন ঘটে, তাদের ৯ জনকে বলা হয় নবরত্ন। তার মধ্যে অন্যতম বিখ্যাত ছিলেন কালিদাস। তো বারবার চাকরি পরীক্ষা আসে যে কালিদাস কে ছিলেন? কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি এবং কালিদাসকে বলা হয় সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার। এবং তার কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। সেগুলো হচ্ছে অভিজ্ঞান শকুন্তল নাটক, এটা অনেক চাকরি পরীক্ষায় আসে। এছাড়া রঘুবংশ, কুমার সম্ভব মহাকাব্য, মেঘদূত এবং ঋতুসংহার গীতিকাব্য, এগুলো উল্লেখযোগ্য। এগুলো আপনারা মনে রাখবেন, কারণ এগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তো এছাড়া নবরত্নের একজন ছিলেন বরাহমিহির। তিনি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ এবং তার বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংহিতা। তো এছাড়াও নবরত্নের আরেকজন ছিলেন অমর সিংহ এবং তিনি প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান প্রণেতা এবং ব্যাকরণবিদ। তার প্রসিদ্ধ অভিধান গ্রন্থ অমরকোষ। তো তারপর বিষ্ণুগুপ্ত, তিনি ৫৪০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং এই বিষ্ণুগুপ্ত গুপ্তদের সর্বশেষ রাজা। তিনি হুনদের আক্রমণে ৫৫০ খ্রিস্টাব্দে তিনি পরাজয় বরণ করেন। এরই সাথে সাথে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।